দোষ নাই, মারতে হলে তুমি মারো আর রাখতে হলে তুমি রাখো। এই তোমার চরণে দিলাম, এইবার আমি তোমার চরণ ধরে বসলাম। কি গো, এটা আছে কারণ এইটা যার থাকবে সে যে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে, সে যে অভিশাপ দিল কৃষ্ণকে, তখনই কেঁদেছিল তোর 56 কোটি যদুবংশ ধ্বংস। কিন্তু বাবা ভগবান গান্ধারীর কুরু বংশ ধ্বংস করেনি, একটাকে রেখে দিয়েছিল। আপনারা জানেন যারা শাস্ত্র জ্ঞানী, যার নাম হলো মহাভারতে যুযুৎসু। শেষে পিসিমাকে বলেছিল এখনো তোমার একটা প্রদীপ চলছে, তোমার যুযুৎসু তোমার বংশে বাতি দেবার মতো। তখনই গান্ধারী কেঁদেছিল কৃষ্ণ আমি তোর বৃথাই অভিশাপ দিলাম। কৃষ্ণ বলেছিল পিসি আমি মাথা কেটে নিলাম। অভিশাপটা নিয়ে কৃষ্ণ ফিরছে দ্বারকায়। আচ্ছা বাবা, অনেকদিন যখন বাড়ির কর্তা বলো বাবা বলো বিদেশে থাকে, আর বিদেশ থেকে যেদিন 1 বছর 6 মাস পরে আসে, বাড়িতে কত খাবার আনে, কত জামা কাপড় আনে, কত আনন্দ হয় পরিবারের সবার। কিন্তু কৃষ্ণ যাচ্ছে আজ হস্তিনাপুর থেকে দ্বারকায়, নিয়ে যাচ্ছে কি ফলমূল মিষ্টি কিছু নয়, গান্ধারী মার তীব্র অভিশাপ। বদন মলিন হয়েছে কৃষ্ণের, মাথাটা নিচু করে চোখে ছলছল জল। আর হঠাৎ বাবা তৃতীয় পাণ্ডব অর্জুন পিছন থেকে দেখতে পেয়েছে কৃষ্ণ মাথাটা নিচু করে চলে যাচ্ছে, আর পিছন থেকে অর্জুন ডাক দিল হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাহিল, 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 প্রাণের সখা বলে ডাকিতে লাগল, ডাকিতে লাগিল। তৃতীয় পাণ্ডব অর্জুন ডাকছে সখা, ও সখা এদিকে এসো, এদিকে এসো। এ কি তোমার চোখে জল সখা কেন? অর্জুন জিজ্ঞাসা করছে কৃষ্ণকে। ভগবান মাথাটা নিচু করে বলছে অর্জুন এই মুহূর্তে তোমার বড় মা গান্ধারী আমায় অভিশাপ দিল যে আমার 56 কোটি যদুবংশ ধ্বংস হবে, ওই জন্য মনটা ভালো নয়, আমি দ্বারকায় ফিরে যাচ্ছি। অর্জুন কথাটা শুনে বলছে হায় 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 শাখা, তোমার আর আমার কত মিল দেখেছো। তাহলে কেন কিসে মিল? আমার বড় মা তোমাকে এক্ষুনি অভিশাপ দিয়েছে যে তোমার 56 কোটি যদুবংশ ধ্বংস হবে, আর আমাকে এক্ষুনি একজন অভিশাপ দিল। বলে তোমারও অভিশাপ দিয়েছে? বলে কে? বলে কেন ভীষ্ম জননী গঙ্গা। ভীষ্ম জননী গঙ্গা কি অভিশাপ দিয়েছে? বলে সকাশে একটা হাসির অভিশাপ। হাসির অভিশাপ? বলে হ্যাঁ। আচ্ছা বলো কি হাসির অভিশাপ? বলে জানো সখা কৃষ্ণ আমাকে বলছে ওই ভীষ্ম জননী গঙ্গা যে তার ছেলেকে যেমন সরসজ্জায় দিয়েছি, নাকি ওই গঙ্গা মা আমার অভিশাপ দিল আমার ছেলের হাতে আমার মরণ হবে। তুমি বলো আমার কি আর ছেলে টেলে আছে? দ্রৌপদীর 5টা ছেলে ছিল, অশ্বত্থামা মাথা কেটে নিয়ে চলে গেছে, আমার তো ছেলে বেঁচে নেই, আর শুধু শুধু আমাকে অভিশাপ দিল আমার ছেলের হাতে নাকি আমার মরণ হবে। ভগবান মুচকি মুচকি হাসছে। এ বেটা জানে না এর এখনো একটা ছেলে আছে। ও মা, এটা কিরকম হলো? ছেলে জানে না বাবা বেঁচে আছে, বাবা জানে না ছেলে বেঁচে আছে। এটা হয়? হয়। অর্জুনের সঙ্গে হয়েছিল। ছেলের বয়স আজকে 20 বছর হয়ে গেল, অর্জুন জানে না তার একটা ছেলে বেঁচে আছে। ও জানে দ্রৌপদীর 5টা ছেলে অশ্বত্থামা মাথা কেটে নিয়ে গেছে, মানে আমার আর ছেলে বলে নেই। কিন্তু এখনো একটা ছেলে আছে যার বয়স আজকের 20 বছর হয়ে গেছে, আর ছেলেটাও জানে না যে তার বাবা অর্জুন এখনো বেঁচে আছে। এটা কিরকম হলো? এই ঘটনাটা একটু করে শুনবো। কিন্তু অর্জুন বলছে সখা একটা কাজ করো না, তুমিও অভিশাপ
একটা কাজ করো, তুমি এখন চলে যেও না, আমার দাদা যুধিষ্ঠির দাদা অশ্বমেধ যজ্ঞ করছে, যজ্ঞটা হয়ে গেলেই তুমি চলে যেও। ভগবান মনে মনে চিন্তা করছে, ঠিক আছে তাহলে অশ্বমেধ যজ্ঞ হবে, ওই যুধিষ্ঠির ঘোড়াটা ছাড়বে, আর ঘোড়াটা ছাড়লে ঘোড়াটা ঘোরাতে ঘোরাতে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে অর্জুনের ছেলে বড় হয়ে আছে। এবারটা তো জানে না, আর ঘোড়াটা ছাড়াতে যাবে অর্জুন, আমাকে তো রথ চালিয়ে যেতে হবে, আর আমি ঘুরিয়ে ঘুরিয়ে ওকে সেইখানে নিয়ে যাব, আর সেইখানে নিয়ে গিয়ে এ তো জানে না গঙ্গা আমারই মেয়ে, ভগবানের চরণ থেকে গঙ্গার উৎপত্তি, তাহলে আমার মেয়ে যখন ওকে অভিশাপ দিয়েছে, অর্জুন তোমার বড্ড অহংকার, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করে তুমি অহংকার করে বলেছিল কৃষ্ণ আমার এই গান্ডীব্য ছিল বলে কুরুক্ষেত্রের মাঠে জয়টা হলো। ভগবান এসে বলেছিল মূর্খ, আমি তো আধা ঘন্টা আগে সবগুলোকে মেরে রেখেছি, মরা মানুষকে তোরা মেরেছিস, শুধু জগতের লোক দেখতে পেল না, কিন্তু আমি বিশ্বরূপ দেখাবার পরেও তুই অহংকার করে বলছিস অর্জুন এই অহংকার চূর্ণ আমি করবো তোমার। আমার মেয়ে যখন অভিশাপ দিয়েছে যে তোমার ছেলের হাতে তোমার মরণ হবে, ওই পথটা আমি তৈরি করে দেব। এইবার যুধিষ্ঠির মহারাজ অশ্বমেধ যজ্ঞ শুরু করেছে, আর ওই যজ্ঞে ঘোড়াটা ছেড়েছে, ঘোড়া চলে গেছে। এইবার যুধিষ্ঠির বলছে অর্জুন ঘোড়াটা যেখানে গেছে তুমি ধরে আনো। এইবার অর্জুন বলছে সখা তুমি আমার সঙ্গে চলো। ভগবান বলছে যাবো কি, আমি যাবো বলে রেডি হয়ে আছি, কারণ গঙ্গার অভিশাপটা ফলাতে হবে না, চলো। এইবার ভগবান শ্রী হরি শ্রী হরি বলি শোভাযাত্রা কইল, অশ্বটা যে অশ্ব মানে কি ঘোড়া, এইবার ঘোড়াটা এসে দাঁড়ালো কোথায়, আজ মণিপুরে দাঁড়ালো, মণিপুরে দাঁড়ালো, আজ মণিপুরে দাঁড়ালো, আজ ঘুরিতে ঘুরিতে অশ্ব মণিপুরে দাঁড়ালো, ঘুরিতে ঘুরিতে অশ্ব মণিপুরে দাঁড়ালো। এইবার মণিপুরে এসে দাঁড়ালো, আর অশ্বটা মানে ঘোড়াটা ধরলো কে, সেই যে অর্জুনের ছেলে মণিপুরে আজকে 20 বছর বয়স হয়ে গেছে। এইবার মায়েরা কি করে হলো, ছেলে 20 বছর হয়ে গেল, বাবা চেনে না, আর বাবা ছেলেকে চেনে না, 20 বছর বয়স হয়ে গেছে, এইটা কি করে হলো জানো? এইবার একটু শুনো। যেদিন লঙ্ক ভেদ করে দ্রৌপদীকে বিবাহ করেছিল তৃতীয় পাণ্ডব অর্জুন, আপনারা জানেন ঘটনাটা। আর যখন বিয়ে করে এনেছিল কুন্তী মা অসুস্থ, মাকে বলেছিল মা তোমার জন্য কি এনেছি দেখো। তা মা ঘুমের ঘরে বলেছিল খোকা যাই আনিস না কেন বাবা তোরা 5 ভাইয়ে ভাগ করে নে। দ্রৌপদীর হাতটা ধরে আছে, ছেলে তো বিয়ে করে এনেছে। আচ্ছা মা এখানে কি অর্জুনের ভুল ছিল না? একবার যদি বলতো মা তোমার জন্য বৌমা এনেছি দেখো, তাহলে বাবা একেবারে পরিষ্কার হয়ে যেত। কিন্তু বারবার অর্জুন বলছে ও মা তোমার জন্য কি এনেছি দেখো, আর বারবার যখন বলছে কুন্তী বারবার একটাই কথা বলছে বাবা যাই আনিস না কেন তোরা 5 ভাইয়ে ভাগ করে নে। দুবার হয়ে গেল বলা, আবার অর্জুন বলছে ও মা তুমি দেখে বলবে তুমি তোমার জন্য কি এনেছি, তুমি শুধু না দেখে বলছো যাই এনেছি 5 জনে ভাগ করে নে। আচ্ছা তুমি দেখে তো বলো। বারে বারে যখন বলছে কুন্তী মা রেগে গেছে, অপদার্থ আমি কখন থেকে বলছি একটাই কথা যাই কিছু আনিস না কেন তোরা 5 ভাই ভাগ করে নে। আর যেই না বলেছে বাবা অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে যুধিষ্ঠির দাদার কাছে গিয়ে বলছে দাদা মা আদেশ দিয়েছে আজকে থেকে দ্রৌপদী আমাদের 5 জন।
বলে ভাই তোর কি মাথার গন্ডগোল হয়েছে? লক্ষ্যভেদ করে তুই বিয়ে করেছিস, দ্রৌপদীর উপরে তোর অধিকার, আমাদের নয়। বলে দাদা মা যে বললো, কি গো একটা ছেলে এরকম পাবে জগতে এখন? হরি বল। একটা ছেলে এসে কোনোদিন বলেছে মা তোমার জন্য কি এনেছি দেখো? সে পাঁচে ভাই ভাগ করার ব্যাপার তো আলাদা, একটা ছেলে বলেছে মা তোমার জন্য এনেছি বউ, বলেনি। সেটা বলেছিল নবদ্বীপে আমার নিমাই পণ্ডিত। লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করেছিল, সর্পাঘাতে মৃত্যু হয়ে গেল। কৃষ্ণপ্রিয়াকে বিয়ে করেছিল শুধু মায়ের জন্য। বিয়ে করতে যাওয়ার সময় বলেছিল মা বিয়ে করতে যাচ্ছে আমার জন্য নয়, শুধু তোমার জন্য। এ জগতে ওই রকম ছেলে একটাও পাবে না। ওই জন্য তো কেন পাবে না, এখন মাটিটা তো ভালো না, তাই না? শুধু ছেলেদের দোষ দিলে হবে না, বীজ গন্ডগোল যদি হয়, মাটি গন্ডগোল যদি হয়, তার ফসলটা ভালো হবে কি করে? কখনো ভালো হবে না। ওই জন্য তো একটাও মুনি ঋষিদের জন্ম এখনকার সমাজে আর হচ্ছে কেন? শুধুমাত্র আমাদের ভুলের মাসুল দিতে হচ্ছে, আমরাই ভালো না। তো আজকে লক্ষ্য করে দেখে, এইবার যেই না বাবা ভক্ত বাৎসল্য ভগবান এসে আজকে হচ্ছে যুধিষ্ঠির বলছে কৃষ্ণ তোমার সখা অর্জুনকে বোঝাও। মা তো না দেখে বলেছে, দেখে বলেন। তা ভগবান করজোর করে বলছে দেখো মায়ের কথার উপরে তো আমার কথা খাটে না। ভগবান পর্যন্ত ওই জায়গায় নত। মা বস্তুটা এমনই বস্তু, সবার আগে মা। ভগবান সুদামাকে বলেছিল পিতামাতা হলো প্রথম গুরু, দ্বিতীয় গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তৃতীয় গুরু হলো আমি ভগবান। মানে ভগবান বাবা মাকে আগে জায়গা দিয়েছে, সবার শেষে নিজের জায়গা নিয়েছে। তাহলে এইবার বলছে মা যখন বলেছে আমার কথা তো খাটবে না, তাহলে মায়ের কথা মতো আজকে থেকে দ্রৌপদী তোমাদের 5 জন। এমন সময় বাবা সর্বঘাটের কাটারি কলা এসে হাজির। বলো তো সে কে? নারদ। নারদ এসে বলছে নারায়ণ নারায়ণ। ঠাকুর এটা কিরকম ব্যাপার হলো? একটা বউ 5 জন নিয়ে টানাটানি করবে, কিরকম মতো ব্যাপার নয়। তুমি কৃপা করে হিসেব করে দাও কখনকার ঘরে কতদিন করে থাকবে। ভগবান বললেন নারদ এইটা তোমার ভাগে তুলে দিলাম, তুমি বিধানটা করে দাও। নারদ বলছে প্রভু তাহলে আমি বিধানটা দিই। এক ভাই থাকাকালীন যদি ওই ঘরে দ্রৌপদী থাকে, অন্য কোনো ভাই যদি প্রবেশ করে তাকে একাকী যেতে হবে বনবাস। নারদ মুনির কথা কোনোদিন রোধ হয় না, নাম নিয়েছে নারদ, কথা রোধ কোনোদিন হবে না। আমি বলে দিলাম যে ভাইয়ের ঘরে দ্রৌপদী থাকবে অন্য ভাই যদি প্রবেশ করে ভুল হয়েও তাকে একাকী বনবাসে কাটাতেই হবে। পঞ্চ পাণ্ডব শিরোধার্য করলো তাই হবে। বাবা ছলে বলে কলে কৌশলে সত্য ঘটনা ঘটে আছে। ইচ্ছায়, কার ইচ্ছায়? আমার ভগবানের ইচ্ছায়। হঠাৎ এক ভক্তের গরু চুরি হয়েছে। যা তো যা একেবারে অর্জুনের পায়ে ধরে কান্নাকাটি। আর অর্জুন যে গান্ডীব্য ধনুকটা রেখেছিল যুধিষ্ঠির ঘরের ভিতর থেকে অস্ত্রঘর। আর সেই দিন আমার যুধিষ্ঠির দাদার ঘরে ছিল আমার দ্রৌপদী। আর যখনই দ্রৌপদী মা থাকাকালীন অর্জুন প্রবেশ করলো, আর অর্জুন প্রবেশ করার অপরাধে একাকী যেতে হয়েছিল বনবাস। একাকী হতে হলো বনবাস, করার কিছু নাই। নারদের কথা মতো বনবাসে যেতে হলো। এইবার সব জায়গায় পাণ্ডবরা একসঙ্গে ছিল, কিন্তু ওই সময়টা অর্জুন একাকী কাটালো। একটা দুটো দিন নয়, 10 বছর নদীর জল আর গাছের ফল খেয়ে বেঁচে আছে। হস্তিনাপুরের রাজার কি দুর্গতি দেখো। এইবার রাস্তায় ঘুমায়, নদীর জল খায়, গাছের ফল খায়। আর করতে করতে বাবা 10 বছর কেটে গেল, বাকি আছে ঘরে ফিরতে 2 বছর। এখনো 2 বছর কাটাতে হবে। তাহলে কি করবে? এইবার এমন একটা জায়গায় গেল যে জায়গাটার নাম হলো মণিপুর রাজ্য। আর মণিপুর রাজ্যে গিয়ে তৃতীয় পাণ্ডব অর্জুন এত ক্লান্ত হয়েছে, গাছের তলায় বাবা গাছে হেলান দিয়ে পা দুটো রাস্তায় ছড়িয়ে দিয়ে ঘুমাচ্ছে। আর এমন সময় বাবা এক রাজা, যাহার মাথায় বড় মুকুট আছে, রাজার পোশাক, হাতে একটা তরবারি, ঘোড়ার পিঠে চড়ে এসেছে। এসে বাবা দেখে না রাস্তা অবরোধ করে একটা মানুষ লম্বা হয়ে পা ছড়িয়ে আছে।
এইবার সেই রাজামশাই এসে বলছে, এই যে তোমার স্পর্ধা তো কম নয়, তুমি আমার রাজ্যে সেই রাস্তা অবরোধ করে ঘুমাচ্ছ। হ্যাঁ, দেখাচ্ছি, দাঁড়াও। অর্জুন হাত জোড়া করে বলছে, আমি যদি না উঠি কি করবে? বাবা এমনি একটু অর্জুন হ্যাঁকাতে মতো, যদি না উঠি তো কি করবে? বলে তোমার গলা ধাক্কা দিয়ে এই রাজ্য থেকে বের করে দেব। অর্জুন মনে মনে চিন্তা করলো, হাই রে, হাতি যখন গদে পড়ে পরেরটা সবাই জানে। মনে মনে ভাবলো, যাক আমি আর পরিচয় দেওয়ার দরকার নাই, কি দরকার, আমার এই দুর্দশা হয়েছে যখন তো আমার মাথা পেতে নিতে হবে। কিছুতে অর্জুন রাস্তা ছাড়বে না, আর সেই রাজা তরবারিটা হাতে করে নিয়ে বলে, তোমার মস্তক ছেদন করে দেবে। উঠবে কিনা বলো? অর্জুন বলছে উঠবো না। আর সেই রাজা বলছে উঠবে না তো? ঠিক আছে, দাঁড়াও, দেখাচ্ছি মজা তোমার। তরবারিটা রেখে অর্জুনের হাতটাকে ধরেছে, আর অর্জুনের হাতটা ধরে বাবা যেই না টেনে তুলতে গেছে, মাথা থেকে মুকুটটা খুলে মাটিতে পড়ে গেল। আর যেই মাটিতে পড়ে গেল, মাথায় বড় বড় লম্বা লম্বা কেশ ছড়িয়ে গেছে। কি বা বুঝতে পেরেছো? ওটা রাজা নয়, রাজকন্যা, মানে রাজার মতো সেজেছিল। আর যেই না মাথার চুলগুলো ছড়িয়ে গেল, এইবার অর্জুনের হাতটা ধরে আছে, আর অর্জুন হাতটা ধরে আছে যেটা মহাভারতে একটা কথা আছে বাবা, পানিগ্রহ। ভাগ্যিস বাবা কলিযুগে ওইটা উঠে গেছে, যদি থাকতো কি সর্বনাশটা হতো। কেন জানো? এই পানিগ্রহ মানে তখনকার দিনে বাবা যদি নারী বা পুরুষ কেউ কারোর হাত ধরতো, তাকে বাবা এর আগে যদি দুটো চারটে বিয়ে করাও থাকে, কিন্তু হাত যখন ধরেছে কোনো মেয়ে, তোমাকে বিয়ে করতে হবে। আমার ভুল বললাম? কোন ঠাকুর রক্ষা করেছে এখন? এইবার কি করেছে, যেই না হাতটা ধরেছে অর্জুন, আর ওই যে রাজকন্যা হাতটা ধরে আছে, এইবার দুজনের চার চোখে চাউনি হয়ে আছে, অপলক নয়নে তাকিয়ে আছে হাতটা ধরে। কে তুমি মনোহিনী, এইবার মেয়েটা বলে উঠলেন, কে তুমি, তোমার নামটা কি? অর্জুন বলে উঠলেন, আমি হস্তিনাপুরের রাজা, আমার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। মেয়েটা মনে মনে বললো, বাবা সেই তো বড় হয়েছি, বাবা তোমায় বিয়ে দেবে, তাহলে এত সুন্দর পাত্র তো আমি আর পাবো না, তাহলে কিসের জন্য আমি হাতটা ছাড়া করবো? তাহলে সেই যখন পানিগ্রহ হয়ে গেল, তাহলে এই ছেলেটাকে আমি বিয়ে করবো। এইবার অর্জুন জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? মানে আমার নাম এই মণিপুর রাজ্যের রাজা চন্দ্রভানুর মেয়ে, আমার নাম হলো চিত্রাঙ্গদা। আমার নাম চিত্রাঙ্গদা। ও, তা অর্জুন মনে মনে করলো, বাবা বাবা, এই তো সুযোগ বাবা, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। শুধু এখনকার ছেলেরা মনে করেছে বদ, তখনকার ছেলেরা বদ ছিল না। মনে মনে ভাবলো, 10 বছর আমি নদীর জল গাছের ফল খেয়েছি, এইবার 2 বছর একটু আরামে কাটাবো। আমি বলবো না, আমার পরিচয় দেব না, আজকে এই মেয়েটাকে বিয়ে করে 2 বছর এর কাছে থাকবো, আর 2 বছর হয়ে গেলে আমি পালিয়ে যাবো হস্তিনাপুর। একবারও বললো না যে আমি আগে বিবাহ করা হয়ে গেছে দ্রৌপদীকে, একবারও পরিচয় দিল না।
কিন্তু চন্দ্রভানু রাজা কিছু বুঝতে পারলো না। শুভ দিন, শুভক্ষণ, শুভ তিথি, শুভ লগ্নে আজকে চিত্রাঙ্গদার সঙ্গে তৃতীয় পাণ্ডব অর্জুনের ওই মণিপুর রাজ্যে বিয়ের আয়োজন করলো। হস্তিনাপুরে ও যেমন রাজা ছিল, আজকে চিত্রাঙ্গদা ও রাজার মেয়ে। বলে লগর আমার বিয়ে বাড়ি একটু উলু না হলে ভালো লাগে, একটু উলু দাও। বলে লগর বলে লগর পড়ে গেল সাদা গো, পড়ে গেল সাদা। বিয়ে সম্পূর্ণ হলো, কিন্তু বিয়ে হলে কি হবে? পরের দিন থেকে দিন গোনা শুরু হলো। 2 বছর হলেই অর্জুন বাড়ি ফিরে আসবে। আচ্ছা বলো, তোমার বাড়িতে যদি কোনো পশু পাখিও পোষে, কষ্ট হয় না তাকে? সে যখন ছেড়ে চলে যায় বা মারা যায়, কষ্ট হয় না? তাহলে 1 বছর নয়, 2 বছর নয়, আজকে 2 বছর অর্জুন যার সঙ্গে ঘর বাঁধবে, কষ্ট কি হবে না? দেখতে দেখতে 1 বছর কেটে গেল বাবা, 11 বছর হয়ে গেল, বাকি আছে আর 1টা বছর। আর এই 1টা বছর কিছুতে বাবা আর মনটা মানছে না। কি করে এই সরল সোজা মেয়েটাকে ফেলে আমি আমার রাজ্যে ফিরবো? আমি তো একে কত বড় ঠকালাম, আমি একবারের জন্য আমি সত্যি কথাটাকে বলতে পারলাম না। দেখতে দেখতে বাবা অনেকটা দিন চলে গেল, বাকি আছে আর বেশি দিন নয়, আর 1টা সপ্তাহ। 1 সপ্তাহ মাত্র বাকি আছে। আর এই 1 সপ্তাহ অর্জুন কিছু খাচ্ছে না আর ঘুমাচ্ছে না, শুধু সারা রাত জেগে বসে বসে কাঁদে যে এই মেয়েটাকে এত বড় ঠকালাম, কিন্তু এই মেয়েটাকে একাকে ফেলে যে আমি চলে যাব, আমার চলে যাওয়ার পরে যে এতটাই আমার ভালোবাসে, তাহলে ও যে ছিল কাঙালি হয়ে যাবে। মানে নিজের বিবেক কষ্ট পাচ্ছে, কিন্তু করার কিছু নাই, চলে তো যেতে হবে। আর চিত্রাঙ্গদা এমনই একটা মেয়ে ছিল, এত স্বামী ভক্তি পরায়ণা, কোনদিন স্বামীর কাছে বাবা কিছু জানতে চাইনি বা কোনো কৈফিয়ত নেই। আজকে 3 দিন মাত্র বাকি আছে। অর্জুন বসে বসে কাঁদছে, চিত্রাঙ্গদা পিছনে গিয়ে প্রণাম করে স্বামীর কাছে হাত জোড়ো করে বসেছে। স্বামী, একটা কথা বলবো? বলো। আচ্ছা তুমি যেন মনে করো না, আমি তোমার কাছে কিছু জানতে চাইছি। আমি কোনোদিন তোমার কাছে কোনো কৈফিয়ত বা কিছু জানতে চাই না। তবে হ্যাঁ, আজকের আমার একটাই মনে প্রশ্ন। আজ 1 সপ্তাহ দেখছি তুমি ঘুমাচ্ছ না, তুমি ভালো করে খাচ্ছ না, তোমার শরীরও ভালো নেই। বলো না তোমার কি হয়েছে? তুমি কি আমার কোনো কথাই কষ্ট পাচ্ছ, বা তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? একবার বলো, আমি কি তোমার চরণে অন্যায় করেছি? না না চিত্রাঙ্গদা, তুমি অন্যায় করতে পারোই না। তাহলে তুমি কি জন্য কাঁদছো আমায় বলো? বলো তোমার কিসের কষ্ট? চিত্রাঙ্গদা, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে।
এ দেহ মন প্রাণ জীবন যৌবন আমি তো সব তোমায় দিয়েছি। আর আজকে তুমি আমার নতুন করে কি চাইবে বলো? না ওই রকম করে নয়, আগে তোমার শীতের সিঁদুর স্পর্শ করে ত্রিসত্য করো, যা চাইবো তোমার কাছে তাই দেবে। এটাও তো তোমারই দেওয়া। তাহলে আমি যদি শীতের সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করি তাতে তোমার অমঙ্গল হবে, আমার কিছু হবে না, তোমারই কষ্ট হবে। আমি সেটাই চাই। তুমি তোমার শীতের সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আজ তোমার কাছে যা চাইবো তুমি দেবে। বেশ, তোমারই দেওয়া দান। তুমি যখন জানতে চাইছো, কথা দিলাম এই শীতের সিঁদুর স্পর্শ করে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। বেশ, তুমি কিন্তু ত্রিসত্য করেছো চিত্রাঙ্গদা। আর যদি আমার কথা অন্যথা করো তাহলে তোমার শীতের সিঁদুর মুছে যাবে, তোমার হাতের শাখা ভেঙে যাবে। না না স্বামী না, ওই অমঙ্গলে কথা বললো না, বলো তুমি আমার কাছে কি চাও? বেশ, যে কথাটা আমি 2 বৎসর ধরে ভাবছিলাম তোমাকে বলবো, সেই কথাটা কোনোদিন আমি তোমাকে বলতে পারিনি। আজকের আমি তোমাকে সেই কথা বলবো। বলো স্বামী কি কথা? শোনো চিত্রাঙ্গদা, যেদিন আমি তোমাকে বিয়ে করেছিলাম, তুমি আমার বিয়ের প্রস্তাব দিলে, সেদিন আমি কোনোদিন তোমাকে বলিনি যে আমি লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিবাহ করেছি। তুমি আমার কাছে জানতে চাওনি আর আমি তোমাকে বলিনি, কারণ তোমাকে বিয়ে করার আগে আমি হস্তিনাপুরে একজনকে বিয়ে করে রেখেছি। স্বামী এটা তুমি কি বলছো? তুমি বিয়ে করে রেখেছো? হ্যাঁ চিত্রাঙ্গদা, যে কথাটা এতদিন ধরে আমি তোমাকে বলতে পারিনি। আর শোনো, আমি এক অন্যায়ের জন্য আমি বনবাস হয়েছিলাম, আর এই বনবাসের মেয়াদ কাল সকাল হলে ফুরিয়ে যাবে। আমি ফিরে যাব, আমি ফিরে যাব হস্তিনাপুর। তাই তোমার কাছ থেকে আমি বিদায় চাইছি। এ তো ভালো কথা, তুমি তোমার দেশে ফিরতে চাও। কোন মেয়েটা চায় যে তার বাপের বাড়িতে থাকবে? তুমি যেমন রোজগার করবে, যেমনই থাকবে, যেমনই রাখবে, আমি তোমারই কাছে থাকতে চাই। তুমি আমাকে নিয়েছো, আমি কথা দিলাম। তুমি ভুল করেছো, আমিও ভুল করেছি। তুমি তোমার বিয়ে হয়ে গেছে বলনি, আর আমি তো তোমার কাছে জানতে চাই। তাহলে তোমার ভুল আমার ভুল আমি স্বীকার করলাম। আমি কথা দিলাম আমাকে নিয়ে চলো। দ্রৌপদী সারা জীবন যতদিন আমি বাঁচবো, দ্রৌপদীর আমি চরণ সেবা করব। আমি কথা দিলাম স্বামী, কোনদিন এই দেহে প্রাণ থাকতে কোনদিন বলবো না যে তুমি আমাকে ওই সাক্ষী করে বিয়ে করেছো। কোনদিন আমি তোমার কাছে স্ত্রীর অধিকার নিয়ে যাব না। আর এই জীবনে প্রাণ থাকতে আমি কাউকে কোনদিন বলবো না যে তুমি আমার স্বামী। কিন্তু তবু আমি যদি দ্রৌপদী চরণ সেবা করি, তবু তো আমি তোমাকে দেখতে পাবো না। আর আমি তোমার কাছে কিছু চাই না। এই যে 2 বছর আমি তোমায় সেবা করেছি, এইটুকুনি আমার জীবন কাটিয়ে দেব। আমাকে নিয়ে চলো তুমি। অর্জুন বলে বলেন, চিত্রাঙ্গদা কেন বোঝো না? আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন কেন তুমি আমাকে নিয়ে যেতে পারবে না? আমার অন্যায়টা কি, আমার অপরাধটা কি? অগ্নি সাক্ষী করে আমার বাবা তোমাকে সঙ্গে বিয়ে দিয়েছে, আর তুমি আমাকে নিয়ে যাবে না কেন? অর্জুন বললেন, তোমাকে নিয়ে যাব না তার একটাই কারণ, তুমি হলে ছোট জাতের মেয়ে।